উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা, বাংলাদেশের উৎপাদন করবার জন্য শ্রমিকরা ঘাম ঝরায় আর মজুরি চাইতে গিয়ে তারা রক্ত ঝরায়। এই দৃশ্য আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। 2023 সালের নভেম্বর মাসে মজুরির দাবিতে 4 জন শ্রমিক রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা করেছিল। আর 5ই আগস্টের সেই সরকার পতনের আন্দোলনে শত শত শ্রমিক জীবন দিয়েছে। আমরা দেখেছি, আমরা আন্দোলনে জীবন দেই কিন্তু স্বীকৃতি পাই না। আমরা সে কারণে বলেছিলাম, আপনারা যে বলেন ছাত্র অভ্যুত্থান, আমরা বলতে চাই এটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। 4 শতাধিক উপরে শ্রমিকের জীবনদানের ভিতর দিয়ে আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে আমরা দেখলাম যে রক্ত ঝরিয়ে আমরা আন্দোলনের সূচনা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরও আমাদের রক্ত ঝরাতে হচ্ছে। আবার মজুরির দাবিতে শ্রমিকদেরকে রাজপথে রক্ত ঝরাতে হচ্ছে। আমাদের দেশের শ্রমিকরা তারা আগাম শ্রম দিয়ে মজুরির নিশ্চয়তা পায় না। আমরা বলেছিলাম, কোনো মালিক কি কখনো 1 মাসের আগাম বেতন দেন? কিন্তু আমাদের শ্রমিকরা 1 মাসের আগাম শ্রম দেয়। পরের মাসের 7 তারিখে গিয়ে গার্মেন্টস শ্রমিকরা বেতন নেয়। সেই বেতনও 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বাকি রাখে। এবং এই মজুরির চাইতে গিয়ে আমরা বেতন বাড়াতে নয়, মজুরি চাইতে গিয়ে জীবন দিতে বাধ্য হই। সাথে সাথে কয়েকটা বিষয় আপনারা দেখুন। বাংলাদেশের শ্রম আইনে বলা হয়েছে এই আইন সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, কিন্তু সাথে সাথে বলা হয়েছে এই আইন প্রযোজ্য হবে না কাদের উপরে? গৃহ শ্রমিকদের উপরে। এই আইন প্রযোজ্য হবে না কাদের উপরে? যারা মুনাফার উদ্দেশ্যে কারখানা করেন না তাদের উপরে। মুনাফা ছাড়া কোনো মালিক কি কখনো কারখানা করে? মুনাফা ছাড়া কোনো হাসপাতাল কি চলে? মুনাফা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কি চলে? কিন্তু মুনাফার উদ্দেশ্যে পরিচালিত নয়, এই কথা বলে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বিদ্যুৎ খাতকে দুর্বল করে দেওয়ার জন্য আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চেষ্টা করা হয়েছে বাংলাদেশের চাইতে বেশি দামে। আজকে আমাদের সেই জালিয়াতি আজকে যখন ফাঁস হয়ে গেল, কিভাবে অধিক দামে ভারত থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে দুর্বল করে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নামে একটা প্রকৃতি বিরোধী বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশের প্রকৃতির উপর নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। এই কাজ করতে গিয়ে আমাদের বিদ্যুৎ খাতকে দুর্বল করা হয়েছে। এই কাজ করতে গিয়ে আমাদের কৃষি খাতকে দুর্বল করা হয়েছে। আমাদের কৃষি ব্যাংক, আমাদের বিএডিসি সমস্ত কিছুকে একটা দুর্বল প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমাদের বাংলাদেশের পানি উন্নয়ন সংস্থাকে পানির নিচে জালিয়াতি চাপানোর সংস্থায় পরিণত করা হয়েছিল। আমরা বলেছিলাম আজকে ফ্যাসিবাদ নাই, কিন্তু তার কানুন আছে। আজকে সেই ফ্যাসিস্ট সরকার নাই, কিন্তু তার ব্যবস্থাটা আছে। এই ব্যবস্থার একটা অবসান হওয়া দরকার। বাংলাদেশে দেখুন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম। সবচেয়ে বড় বৈষম্য কোথায়? সবচেয়ে বৈষম্য হচ্ছে বাংলাদেশের একজন শ্রমিক আছে যাদের নাম দেওয়া হয়েছে আউটসোর্সিং। তাদের চাকরির নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই, তাদের বয়স বাড়ে কিন্তু চাকরির স্থায়িত্ব বাড়ে না। আমরা বলেছিলাম আউটসোর্সিং এর নামে এমনি করে আমাদের যুব সমাজের জীবন এবং জীবিকাকে একটা অন্ধকারের দিকে ফেলে চক্রান্ত বন্ধ করতে হবে। আমরা আরো বলেছিলাম যে বাংলাদেশে ন্যূনতম মজুরি আমরা পাই না, কিন্তু মালিকদের উচ্চতর মুনাফা আছে। সেই মুনাফার টাকার পরিমাণ এত বেশি যে বাংলাদেশের ব্যাংকে তাদের জায়গা হয় না, বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যেতে দেখেছি আমরা। আমরা বলেছিলাম শ্রম আইনের 5 ধারা আছে, নিয়োগপত্র পরিচয়পত্র না দিয়ে কাউকে নিয়োগ করা যাবে না। বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক খাতের 88% শ্রমিক, তাদের নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই, তাদের জীবন এবং জীবিকার কোনো নিশ্চয়তা নাই। এগুলোকে দূর করতে হবে। বৈষম্য তো শ্রমিকদের জীবনে সবচেয়ে বেশি, বৈষম্যের আঘাত শ্রমিকরা তো সবচেয়ে বেশি ভোগ করে। সরকার তার বলেছিল প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট হবে 5%। এই সরকারই বলছে জিনিসের দাম বাড়ছে 12.5%, বেতন বাড়বে
মানে প্রতি বছর 7.5 টাকা করে শ্রমিকরা তাদের বেতন হারিয়েছে। আমরা বলেছিলাম বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি কাঠামো উদ্ধারণ করতে হবে। আমরা আরো বলেছিলাম যে বাংলাদেশের শ্রম আইনকে গণতান্ত্রিক করতে গেলে তার প্রধান 3টে জায়গায় হাত দিতে হবে। প্রথমত শ্রমিককে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। 2, ILO কনভেনশন 87 এবং 98 অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন এবং দর কষাকষি করার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে তারা দর কষাকষি করে তাদের মজুরি তাদের অধিকার আদায় করতে পারে। বাজারে গেলে আলু কিনতে দর কষাকষি করতে পারি, কিন্তু শ্রমিকরা 7,36,00,000 শ্রমিক তারা তাদের মজুরি নিয়ে দর কষাকষি করতে পারে না, তাদের অধিকার নিয়ে দর কষাকষি করতে পারে না। আমরা বলি আইনসঙ্গতভাবে আমাদের অধিকার যে কেড়ে নেওয়া হয়েছে সেই কালো আইন বাতিল করতে হবে। আমাদের ILO কনভেনশন 87 এবং 98 ভিত্তিতে ট্রেড ইউনিয়নের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, দর কষাকষি করার অধিকার সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা বলেছিলাম বাংলাদেশে জিনিসের দাম বাড়ে প্রতি মাসে মাসে, আর শ্রমিকদের মজুরি বাড়ে 5 বছর পরে। আমরা বলেছিলাম বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আমাদের মজুরি নির্ধারণ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দুর্দশার কথা আপনারা জানেন। গ্লোবাল কেমিক্যাল নামে একটা কেমিক্যাল কারখানা, সেই কারখানা বন্ধ করে দিয়েছে, কিন্তু শ্রমিকদের পাওনা টাকাটা 9-6 করে কম দেওয়ার ষড়যন্ত্র আমরা দেখেছি। গার্মেন্টস মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিয়ে দেশ থেকে পালিয়ে গেল, ব্যাংকের কাছে 100 কোটি টাকার পাওনা, সেই ব্যাংক তাদের কাছে টাকা পাবে, শ্রমিকরা তাদের মজুরি পাবে, অথচ সেই মালিক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারলো। আমরা বললাম এই সমস্ত দুর্বৃত্তদেরকে ধরে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন এনটিসির অধীনে 18টা আমাদের এখানে 18টা চা বাগান, সেই চা বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার চাচাকে। আমাদের দেশটাকে বাপের দেশ এবং চাচা ভাতিজার দেশে পরিণত করা হয়েছিল। সেই 18টা চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে 100 কোটি টাকা নিয়ে উনি পালিয়ে গেলেন। 3.5 মাস ধরে এই চা বাগানের শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না, এখনো সেই বেতন পরিশোধ করা হয় নাই। আমরা বলেছিলাম একটা চরম শাস্তি গৃহস্থের উপরে করানো যাবে না, এই দুর্বৃত্তদের শাস্তি শ্রমিকদের জীবনে দেওয়া যাবে না। এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে শাস্তি দাও, শ্রমিকদের পাওনা পরিশোধ করে, এই দাবিতেও আমরা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। আমরা আরো আন্দোলন করতে চাই। আমরা বলতে চাই এই রাষ্ট্রটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। 7,36,00,000 শ্রমিকের গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা বলেছি 7,36,00,000 শ্রমিকের জীবন মানকে অনুন্নত রেখে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যেতে পারে না। আগের সরকার হিসাব দিয়ে দেখিয়েছেন মাথা পিছু আয় হয়েছে $2,824। $2,824 হলে প্রতিটি পরিবার 4 সদস্যের পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,13,000 টাকা। এখানে আমরা যারা আছি আমরা কয়জন মাসে 1,13,000 টাকা আয় করি? তাহলে এই টাকা কোথায় যায়, কার কাছে যায়? আমার ঘাম ঝরিয়ে উৎপাদন হয়, আর সেই উৎপাদনের টাকা চলে যায় আমলাদের হাতে, ব্যবসায়ীদের হাতে, দুর্বৃত্তদের হাতে। এইটার অবসান না হলে বাংলাদেশের উন্নয়নের সুফল আমাদের শ্রমজীবী পাবে না, আর শ্রমজীবীরা যদি উন্নয়নের সুফল না পায় দেশের উন্নয়ন হবে না। আমরা দেশে যদি গণতন্ত্র চাই, দেশে যদি উন্নয়ন চাই, তাহলে বৈষম্য দূর করতে হবে। আমাদের নারী পুরুষের বৈষম্য যেমন দূর করতে হবে, মাতৃত্বকালীন ছুটির বৈষম্য যেমন দূর করতে হবে, আমাদের এখানে পর্যটন শিল্প, গিগ ইকোনমি, প্ল্যাটফর্ম ইকোনমি, নতুন নতুন কাজের যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই কাজের ক্ষেত্রে শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা দিতে হবে। আমাদের ব্যাংক, বীমা, যেগুলো আমরা বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত, সেগুলোকে দেখেন ব্যাংক, বীমা এবং শেয়ার বাজার প্রক্রিয়া করে দেওয়া হয়েছে। শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে, আর তার দায় কার উপর পড়েছে? দায় পড়েছে আমাদের সাধারণ মানুষের উপরে। আমরা 15 বছর এই লুণ্ঠন দেখেছি, বর্তমান সরকারের আমলে সেই লুণ্ঠন দেখতে চাই না। আমরা এই লুণ্ঠনের টাকা ফেরত চাই। লুণ্ঠনের টাকায় শ্রমিকদের রেশনের ব্যবস্থা
ব্যবস্থা চাই, লুণ্ঠনের টাকায় শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা চাই, লুণ্ঠনের টাকায় শ্রমিকদের পেনশনের ব্যবস্থা চাই, লুণ্ঠনের টাকা উদ্ধার করে শ্রমিকদের আহত নিহত হলে তার পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই। একজন শ্রমিক মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ 2 লাখ টাকা। শ্রমিকের জীবন এতই সস্তা, একজন শ্রমিক আহত হলে তার ক্ষতিপূরণ 2.5 লাখ টাকা। শ্রমিকের জীবন এতই সস্তা, নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে পড়ে মরে যায়, পরিবহন শ্রমিক রাস্তায় চলতে গিয়ে পড়ে মরে যায়, সেই মানুষদের নির্মাণ শ্রমিকদের পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা বলেছিলাম লুটপাটের হাত থেকে দেশকে যদি রক্ষা করতে চাই তাহলে শ্রমিকদের মজুরি লুণ্ঠনকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা বলেছি ওই ইপিজেড করেন, স্পেশাল ইকোনমিক জোন করেন, ইপিজেড স্পেশাল ইকোনমিক জোনের শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না। বিদেশিরা লুটপাট করবে, সেই জন্য বাংলাদেশের শ্রমিকদের হাত পা বেঁধে রাখবেন, এইটা আমরা হতে দিতে পারি না। আমরা বলতে চাই এই দেশের শ্রমিকদের জীবন মান উন্নত করুন, দেশের জীবন মান উন্নয়ন হয়ে যাবে। এই দেশের শ্রমিকদের জীবনে গণতন্ত্রের চর্চা করুন, দেশে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। এই দেশের শ্রমিকদেরকে বৈষম্যের হাত থেকে রক্ষা একদিন দেশে বৈষম্য থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ থেকে 9 দফা দাবি দিয়ে গত 3 বছর ধরে লড়াই করেছি। গত 3 বছর বই বিক্রি করবো করে সময় ক্ষেপণ করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই সরকারে যদি সময় ক্ষেপণ করে তাহলে ওই হাসিনা সরকারের সঙ্গে আপনার পার্থক্য কি থাকলো ভাই? তাহলে আপনার কাছে আমরা স্বীকৃতি চাই। এই মুহূর্তে দাবি আদায় করতে পারবে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে দাবি স্বীকৃতি তো চাই। আমরা তো সরকারের কাছে শুনতে চাই শ্রমিকদের দাবিটা ন্যায্য, শ্রমিকদের অন্যায় কোনো দাবি নয়, শ্রমিকদের দাবি মানতে হবে। এই ব্যাপারে যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা সুপারিশ করে, পরবর্তীতে যে সরকার আসবেন সেই সরকার সেই সুপারিশ অনুযায়ী কাজ করবে। কিন্তু যদি সুপারিশ না হয়, শ্রম কমিশন হোক আর মানবাধিকার কমিশন হোক আর যত ধরনের কমিশন হোক, কমিশন দিয়ে শ্রমিকদের ভাগ্যের চাকা ঘুরবে না। আমরা সত্যিকারের পদক্ষেপ দেখতে চাই। সেই কারণে আজকে আমরা স্কপের পক্ষ থেকে আজকে বিক্ষোভ সমাবেশ করলাম। আমাদের এই দাবি অব্যাহত থাকবে। আমরা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের মজুরির দাবিটাকে চূড়ান্ত করব, ট্রেড ইউনিয়নের অধিকারের দাবিটাকে চূড়ান্ত করব। আমরা গণতান্ত্রিক শ্রম আইনের ক্ষেত্রে আমাদের আকাঙ্ক্ষার কথা বলবো। সবচেয়ে বেশি বলবো, শ্রমিকের জীবনকে অসহায় করে রেখে বাংলাদেশের কোন অধিকার, কোন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। ফলে যারা দেশ নিয়ে ভাববেন তাদেরকে শ্রমিক নিয়ে ভাবতে হবে, এবং এই শ্রমিকের রক্ত আছে অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্ষমতার সিঁড়িতে। শ্রমিকের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতা আছেন। এই রক্তের সঙ্গে যেন বেইমানি না হয়, এই রক্তকে যেন উপেক্ষা করা না হয়। শ্রমিকের চোখের জল আপনাদের ক্ষমতার সিঁড়ি উঠিয়ে দিয়েছে। শ্রমিকের গায়ের ঘাম দেশের উৎপাদন বাড়িয়েছে। শ্রমিকের ঘামের দাম চাই, চোখের জলের মূল্য চাই, রক্তের স্বীকৃতি চাই, এবং সেই লক্ষ্যে আগামী দিনে আন্দোলনটাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই আন্দোলনে আমরা সবাই থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে সবাইকে ধন্যবাদ।